ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, জানি আমি অনেকদিন পরে আজকে ভিডিও বানাচ্ছি। তার কারণও আছে, কেন ভিডিওটা বানাচ্ছি সেটা নিশ্চয়ই বলবো। তো আমি লাস্ট ভিডিও বোধহয় বানিয়েছিলাম আজ থেকে প্রায় মাস দুয়েক আগে, 3 মাস আগে, ঠিক আছে। ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে নিফটি তখন ছিল, সেই সময় বানিয়েছিলাম। তো আমি মাঝে মধ্যে আপডেট দিই, তোমরা জানো সেগুলো। পোর্টফোলিও রেড হয়েছিল, আমি অনেক কিছু বলেছিলাম এই ভিডিওটাতে। নিফটি বেশি পড়ছে না, কিন্তু পোর্টফোলিও রেড হয়েছে। সেই সময় বলেছিলাম যে এখন সব বেচে দেওয়ার সময়, ঠিক আছে। তো যারা যারা এই ভিডিওটা ফলো করেছিল, আশা করি তোমরা সেগুলো করেছিলে যেরকম আমি বলেছিলাম। দেখো, নিফটি কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সমস্ত রেজিস্ট্যান্স ভেঙে চুরে একদম যাই অবস্থা, ঠিক আছে। আমি জানি সবারই পোর্টফোলিও রেড এখন, অ্যাটলিস্ট 10%-এর ওপরে মাইনাস আছে। এরকম কজনের পোর্টফোলিও আছে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে। তো দেখো, নিফটি কি হতে পারে ভবিষ্যতে, আগামী দিনগুলো নিফটি আমরা কি দেখতে পাচ্ছি, আগামী দিনে কি হতে চলেছে। তো এই জিনিসগুলো নিয়েই আজকের ডিসকাশনটা বেসিক্যালি থাকবে। তো চলো শুরু করি ভিডিওটা। তো দেখো, নিফটি ওপর থেকে 26,266, ঠিক আছে, 76 76 কি 77, এরকম হলো হাই বানিয়েছিল নিফটি 277। সেখান থেকে আজকে 22,957-তে আজকে ক্লোজিংটা দিয়েছে, ঠিক আছে। তো চলো আমরা একটু দেখে নিই যে নিফটি কত পার্সেন্ট কারেকশান অলরেডি হয়েছে, ঠিক আছে। আগে দেখে নেওয়া যাক, তারপর আমরা ডিসকাশনে আসবো। তো আমরা এটাকে যদি আমরা হাই ধরি, এটা হলো হাই, ঠিক আছে। তো এখান থেকে নিফটি কারেকশান এই অবধি দিয়ে, তার মানে দেখো প্রায় 14% কারেকশান নিফটিতে কিন্তু হয়ে গেছে, প্রায় 14%। এটা আমি কেন দেখালাম, লাস্ট 10 বছরে নিফটির যদি রিটার্ন দেখো, দেখবে অ্যাভারেজ রিটার্ন 15% আছে নিফটিতে, অ্যাভারেজ রিটার্ন। এটা কিন্তু গুগলই বলছে, ঠিক আছে। আমরা ধরো গুগলে যদি সার্চ করি নিফটি অ্যাভারেজ রিটার্ন, ঠিক আছে, ইন লাস্ট 15 ইয়ার্স, দেখো 11.8% সিজিআর। তো এটা তুমি যদি 10 ইয়ার্স করো, সেক্ষেত্রে কিন্তু দেখবে একটু বাড়ছে, দেখছো মোর দ্যান 15% পার অ্যানাম, রাইট। তো যেখানে নিফটি এক বছরে 15% রিটার্ন দেয়, সেখানে নিফটি অলরেডি 14% কারেকশান হয়ে বসে আছে এক বছরের ভেতরে, রাইট। তো আরও একটা জিনিস দেখো, এটা আমি মান্থলি চার্টটা ইউজ করছি। মান্থলি চার্ট মানে 2024 আমরা দেখবো যে নিফটি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছিল 2024-এ। শুরু হয়েছিল এই যে এই ক্যান্ডেল, 1 জানুয়ারি ক্যান্ডেল, 1 জানুয়ারি এই ক্যান্ডেল থেকে। তো আমরা এই নিচ থেকে ধরি, আর শেষ হয়েছে এইটা হচ্ছে ডিসেম্বরের ক্যান্ডেলটা, রাইট। এই ক্যান্ডেলটা ডিসেম্বর, এটা হচ্ছে জানুয়ারি ক্যান্ডেল, 1 জানুয়ারি। তো আমরা ধরবো না। তো এইটার ক্লোজিং দিয়েছিল এইখানটায়। ধরো আমি ওপরেই যাই একটুখানি, আগে দেখে নিই যে নিফটি কতটা রিটার্ন দিয়েছিল, জেনারেট কতটা করেছিল। দেখো প্রায় 24% কিন্তু নিফটি রিটার্ন দিয়েছিল, মানে হাই, এবছরের লো থেকে এবছরের হাই প্রায় 24%, ঠিক আছে। তো তারপরে নিফটি কারেকশান হয়েছে কতটা, এই অবধি প্রায় 12% এক বছরে কারেকশান হয়েছিল। তো রিটার্ন সেইভাবে কিন্তু জেনারেট করেনি নিফটি, ঠিক আছে। কিন্তু দেখবে বিভিন্ন যে আমাদের যে স্টকগুলো আছে, সেগুলো কিন্তু একটা স্টক প্রায় 60%, 70%, কোনো স্টক তো 300%ও রিটার্ন দিয়ে দিয়েছে এক বছরের ভেতরে, তাই না। তো এবার কি হতে চলেছে সেটা নিয়ে একটু ডিসকাশনটা করা যাক, চলো। দেখো, নিফটি কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, মানে 22,780, এই সাপোর্ট লেভেল। কেন সাপোর্ট লেভেল, দেখো দেখতেই পারছো চার্টটা, যারা চার্ট বোঝো তারা কিন্তু দেখতে পাচ্ছ নিফটি এর আগে এই যে জোনটা ছিল, এই জোনটা থেকে কিন্তু বারবার আঘাত পেয়ে চলে আসছিল। কিন্তু এইখানে ঠিক গত বছর ওই জুন মাসের আগে যখন বাজেট পেশ হলো, তার 4 জুনের আগে, এটা দেখবে 4 জুনের ক্যান্ডেল আছে। তো 4 জুনের আগে কিন্তু নিফটি এই লেভেলটাকে ব্রেক করে চলে যায় উপরের দিকে, দিয়ে 4 জুনের নিচে এসে আবার কিন্তু সেই সাস্টেন করেনি, নিচে ও ওপরেই গেছিলো। তারপরে আমরা এতটা রিটার্ন কিন্তু জেনারেট করেছিলাম নিফটিতে, ঠিক আছে। তো এই যে লেভেলটা, এটা কিন্তু একটা বিরাট একটা ইম্পর্ট্যান্ট লেভেল, একটা বিরাট সাপোর্ট জোন এখানে। বিকজ কেন সাপোর্ট জোন, কারণ আগে নিফটি এই জায়গা থেকে বারবার ধাক্কা খেয়ে নিচে আসছিল, এবং সেখান থেকেই কিন্তু নিফটি বারবার নিচে আসছিল, নিচে এসে কিন্তু বারবার ও মানে ধাক্কা খাচ্ছিলো, নিচে আসলো, ধাক্কা খাচ্ছিলো, নিচে আসলো, দেখতে পাচ্ছ। এখানে দেখো, এখানে ধাক্কা খেয়েছে, এখানে নিচে নেমেছে, আবার দেখো নিচে নেমেছে, আবার ধাক্কা খেয়েছে ওপরে, যে আবার দেখো নিচে এসছে। তো এই যে প্যাটার্ন তৈরি করেছিল নিফটি, বারবার এখানে ধাক্কা খাচ্ছিল, এটা আগে রেজিস্ট্যান্স জোন ছিল। তো আমরা কি জানি যে যদি কোনো রেজিস্ট্যান্স জোন নিফটি ব্রেক করে, তাহলে সেটা কিন্তু একটা সাপোর্ট জোন হয়ে যায়। তো
এই জোনটা কিন্তু আমার সাপোর্ট জোন আছে, এই যে লেভেলটা 22,780। আর তোমরা দেখতে পাচ্ছ নিফটি কিন্তু সেখান থেকেই নিফটি কিন্তু একটু আজকে বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই বাউন্স ব্যাকে কি আমরা বিশ্বাস করব? আমার উত্তর হলো না। কেন না? কারণ প্যাটার্ন লক্ষ্য করো, আগে নিফটি এরকম করে উঠছিল, রাইট? হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এরকম করে উঠছিল। এখন নিফটি কী করছে? লোয়ার হাই তৈরি করছে, দেখো, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, ঠিক আছে? মানে লোয়ার লো করে করে এই ফর্মেশনে নামছে। তাহলে আমরা কখন বুঝবো যে যা নিফটিতে যা হচ্ছে এখন ঠিকঠাক আছে সব কিছু? যদি নিফটি এই লেভেলটা 23,500, আমি স্টেট কার্ড লিখে দিচ্ছি, 23,500, নিফটি যেদিনকে 23,500 লেভেল ক্লোজ করবে, এর ওপরে টিকে যে ক্লোজিং দেবে, ক্লোজিং, বারবার বলছি ক্লোজিং, ঠিক আছে? তারপর থেকে কিন্তু নিফটিতে আমরা একটু বুলিশ মনোভাব রাখতে পারি। কেন বলছি রাখতে পারি? তার কারণটা হলো, এটাও হতে পারে যে নিফটি এখান থেকে নামলো, এবার এখানে উঠে এই জোনটাকে ব্রেক করলো, কিন্তু যেহেতু ওর পরের রেজিস্ট্যান্সটা এই 24,000, যেহেতু একটা রাউন্ড ফিগার, 24,000 জোনটা রাউন্ড ফিগার, তো এটা কিন্তু একটা অটোমেটিক্যালি একটা রেজিস্ট্যান্স থাকবে এখানে। তো সেক্ষেত্রে দেখা গেলো নিফটি এটাকে ব্রেক করলো, কিন্তু এখানে যেও ঘোরাফেরা করছে, হতে পারে এখানে 4-5 মাস কাটিয়ে দিল এই জোনটায়, 24,000 থেকে 23,000 জোনটা, হতেই পারে, ঠিক আছে? আমরা কিন্তু বুল ফেজ দেখে এসছি, এখানে এখন দেখছো বিয়ার ফেজ। আবার দেখা গেলো দুদিন পর নিফটি উঠলো, আবার ভাববে যে না, তো সব ঠিকঠাক হয়ে গেছে। না, সব ঠিকঠাক হয়নি। যতদিন না 23,500 ক্রস করছে ততদিন কোনো ইনভেস্টমেন্ট নয়, বারবার বলছি, কোনো ইনভেস্টমেন্ট নয়, সেটা যাতেই হোক না কেন। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে এখন কী করবো, তাই না? তো কী করবে সেটাই বলে দিই। দেখো, এই মুহূর্তে যারা পিএসইউ স্টকে ফেসে আছো, আমি একটা জিনিস বলে দিচ্ছি, দেখে নেবে, প্রত্যেকের পোর্টফোলিওতে পিইউসি স্টক সব থেকে বেশি আছে। পিইউসি স্টকে সবাই ফেসে বসে আছে। এবার যদি আমরা পিইউসি স্টকটাই দেখি, ধরো নিফটি পিএসইউ, সরি, নিফটি পিইউসি ইন্ডেক্স, এক মিনিট, পিএসইউ ইন্ডেক্স, এই বিএসসি পিএসইউ, ঠিক আছে? দেখো এই ইন্ডেক্সটার কারেকশানটা দেখো কতটা হয়েছে। মানে এই যে 2023-এর পরে এই যে রানটা শুরু হয়েছিল 17ই জুলাইয়ের পর থেকে, এই যে জোনটা যখন ব্রেক করলো, এই জোনটা মানে হচ্ছে তোমার 30শে জুন 2023, 30শে জুন 2023, এই জোনটা ধরো, এই লেভেলটা, এইখান থেকে যখন এই যে শুরু হয়েছিল 126% রিটার্ন জেনারেট করেছিল নিফটি পিএসইউ, মানে পিএসইউ সেক্টরগুলো, আমাদের ভারতবর্ষের পিএসইউ সেক্টরগুলো। সেইখান থেকে দাঁড়িয়ে দেখো কারেকশানটাও কিন্তু অনেকটা হয়েছে, তাই বলে কি থেমে গেছে? এখন কিন্তু থামেনি কারেকশান, এখনও এর কারেকশান হওয়া বাকি আছে। দেখো প্রায় 25% কারেকশান কিন্তু হয়ে গেছে ওর হাই থেকে। এবার দেখতে পাচ্ছ একটা জিনিস, এই যে পিএসইউর আগের যে সাপোর্ট ছিল এই জায়গাটা ছিল, এখান থেকে ওই জায়গাটা ব্রেক করে উপরে গেছিলো, আবার এখানে রিট্রেস করেও কিন্তু উপরে গেছিলো। তো এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন আছে এখন, ঠিক আছে? এই জোনটা মানে দেখো প্রায় ওর কাছাকাছি চলে এসছে এই জোনটা, ঠিক আছে? এইখান থেকে যেহেতু ঘুরে গেছিলো নিফটি আগেবার, এইখানে সাপোর্ট নিয়ে যেহেতু নিফটি আবার উপরে গেছিলো, তো আমরা এটাকে সাপোর্ট জোন হিসাবেই ধরবো। আগে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরে গেছিলো, এখন এটা সাপোর্ট জোন, তার মানে নিফটি এখন কিন্তু সাপোর্ট জোনের কাছাকাছি। পিএসইউ স্টকটা, মানে পিএসইউ যে স্টকগুলো আছে আমাদের ইন্ডিয়ার, সেই পিএসইউ স্টকের একটা ইন্ডেক্স, এটা এই ইন্ডেক্স হিসাব করলে তুমি বুঝতে পারবে কারেকশানটা কোন লেভেলে হয়েছে, ঠিক আছে? এখন কিন্তু কেউ পিএসইউতে এন্ট্রি করবে না, আমি বারবার বলে দিচ্ছি। যারা পিএসইউতে এখন এন্ট্রি করবে, অ্যাভারেজ আউট করবে, তারা কিন্তু ভবিষ্যতে ফাঁসতে চলেছে, আবার ফাঁসতে চলেছে। প্রত্যেকটা পিএসইউ স্টক তুমি দেখো, আমার এখানে স্টকগুলো আমি তোমাদের দেখাই। ধরো এসবিআই, দেখেছো ফল, আচ্ছা, পিএনবি, এগুলো তো ব্যাঙ্কে, পিএসইউ ব্যাঙ্ক। আচ্ছা, এবার যে ধরো হাটকো, কোথায় গেল হাটকো, দেখো কারেকশান দেখো। আচ্ছা, এবার দেখো এনএইচপিসি, ঠিক আছে, এনটিপিসি, প্রত্যেকটা তুমি যে কটা দেখবে, আরইসি দেখো, বড় বড় স্টক যারা একসময় বিরাট রিটার্ন জেনারেট করেছে, তারা কিন্তু প্রত্যেকটা স্টক পড়েছে। হ্যালের থেকে ভালো রিটার্ন তো কেউ জেনারেট করেনি ডিফেন্স স্টকে। দেখো এই স্টকটা ছিল কত টাকা, 1800 টাকা স্টক, প্রায় 5,600-700 টাকা হয়ে এলো, এখন কিন্তু 3500 টাকায় ট্রেড করছে। এর এখনও কারেকশান বাকি আছে। এই 3,000 টাকা ধরে রাখো, মানে এই লেভেলটা যদি না আসে, 3200 থেকে 3,000, এই লেভেলটা হলো সাপোর্ট জোন, ঠিক আছে? হ্যালে এবার তার মধ্যে যদি এখন ওই আমাদের বাজেটে যদি কিছু বলে দেয় ডিফেন্স নিয়ে, তাহলে আবার উঠতে পারে। কিন্তু এই মুহূর্তে এন্ট্রি করো না কেউ, ঠিক আছে? এখন এন্ট্রি করলে কিন্তু আবার ফাঁসবে।
আমি এই যে ভিডিওটা বানিয়েছিলাম তখন বলেইছিলাম যে পিএসইউ স্টকগুলো বেচে দেওয়ার কথা, জানি না কারা বেচেছিলে, যদি কেউ বেচে থাকো কমেন্ট করো। আচ্ছা, এটা তো গেল একটা কথা যে আমরা এখন কি করব পিএসইউ স্টকের অবস্থা। তো পিএসইউ স্টক যদি কারোর কাছে থেকে থাকে, যদি এখন হোল্ড করতে পারো, যদি তোমাদের কাছে সাফিসিয়েন্ট মানি থেকে থাকে, তাহলে হোল্ড করো, ঠিক আছে। একদিন না একদিন উঠবে, সেটা 1 বছর 2 বছর পরে উঠতে পারে। কারণ যদি পিএসইউ স্টকের ইয়েগুলো দেখো, চার্টটা দেখো, ও কিন্তু এই যে ফেসটা দেখতে পাচ্ছ, এই ফেসটা কিন্তু দাঁড়িয়েছিল পুরো, দেখো এই ফেসটা পুরো দাঁড়িয়েছিল, মানে ধরো এই 2021 জুন থেকে 2023 জুন, মানে পুরো 2 বছর কিন্তু দাঁড়িয়েছিল, সেরকম কিন্তু কোনো রিটার্ন জেনারেট করেনি সেই সময়। তারপরে ও বুল রানে গেছে, ঠিক আছে। তো এখন আবার একটু থিতিয়ে যাবে, আবার দেখা গেলো এখানে ঘোরাঘুরি করছে, তারপরে যে 2 বছর 1 বছর পরে যে আবার বড় রিটার্ন জেনারেট করলো, কিন্তু এখন কিন্তু খুব একটা রিটার্ন জেনারেট করবে না পিএসইউ, বারবার বলে দিলাম। তাহলে এবার কি করা উচিত এখন? ধরো যাদের কাছে টাকা আছে তারা এখন কি করবে? তারা তো বলবে দাদা আমি এখন কী করবো, মার্কেট তো এত নিচে রয়েছে, তাহলে আমাদের এখন কি করা উচিত? মার্কেট সাপোর্টে রয়েছে তুমি বলছো, তাহলে আমাদের এখন কি করা উচিত? দেখো, আমাদের যেটা করা উচিত সেটা হলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। তো এবার বলতে পারো দাদা তাহলে কী মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো? দেখো, অনেকে এসআইপি করতে পারো, অনেকে তুমি একবারে লামসামও করতে পারো, ঠিক আছে। তো দেখো, মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতে চাও, এই যে ইন্ডেক্স আছে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, দেখো একটা জিনিস কি, আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে নিফটির অ্যাভারেজ রিটার্ন 15%। তাহলে এবছর যদি নিফটিকে 15% রিটার্ন জেনারেট করতে হয়, তাহলে তো নিফটিকে তো ওপরের দিকে যেতে হবে। নিফটি ধরো এবছর শুরু হয়েছে এখান থেকে, তাহলে ওকে তো 15% রিটার্ন জেনারেট করতে হবে। তো যদি ধরো আমরা যদি এখানে দেখি 15% এখান থেকে কতটা, 15% এটা মানে 26,000, মানে নিফটিকে আবার 26,000-এ পৌঁছাতে হবে, ওর হাই আবার হাইতে পৌঁছাতে হবে, ঠিক আছে। তারপরে যদি কোনো কারেকশান হয় তারপরে আবার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তুমি এখন সব থেকে বেশি যেটা আমার মনে হয়, এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা, অথবা অথবা লার্জ ক্যাপগুলোতে ইনভেস্ট করা। কেন লার্জ ক্যাপগুলোর কথা বললাম? দেখো, এখন কিন্তু সব থেকে বেশি কারেকশান কিসে হচ্ছে? মিড ক্যাপে। দেখো তুমি, নিফটিকে পজিটিভ রাখা হয়েছে, ব্যাঙ্ক নিফটি পজিটিভ, সেন্সেক্স পজিটিভ, কিন্তু মিড ক্যাপ দেখো নেগেটিভ হয়ে বসে আছে। নিফটি অটো ইন্ডেক্স পজিটিভ, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়াল কারেকশানটা কিসে হচ্ছে? মিড ক্যাপে আর স্মল ক্যাপে হচ্ছে। মিড ক্যাপের ইয়ে দেখো, ও প্রায় সাপোর্ট জোনের কাছাকাছি, মানে এইখানে অ্যাকচুয়াল সাপোর্ট, ওর অ্যাকচুয়াল সাপোর্ট জোন হচ্ছে 11,147, 150, এই জোনটা। এটা মিড ক্যাপ সিলেক্টের কথা বলছি আমি, মানে এখনও 500 পয়েন্টের কারেকশান দরকার আছে। তো 500 পয়েন্টের কারেকশান যদি এটাতে হয়, তাহলে বুঝতে পারছো বাদবাকি যে স্টকগুলো আছে এখন যারা এখানে পিইউসি স্টক যারা অ্যাভারেজ করবে, তারা পরে ভবিষ্যতে কোথায় যেতে চলেছে? তো 500 পয়েন্টের কারেকশান কিন্তু এখনও বাকি আছে। 11,100 এইটা ধরে রাখো, এই জোনটা যতক্ষণ না আসছে ততক্ষণ কোনো পিইউসি স্টকে যাবে না, বা মিড ক্যাপেও যাবে না, ঠিক আছে। বেস্ট হবে যেটা সবসময় ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টেড থাকো। তাতে আমার সুবিধা কি, আমি 15% জেনারেট করতে পারবো অ্যাটলিস্ট। তুমি এসআইপি করলে এসআইপি করো, মিনিমাম ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছ এখানে। যদি এইটা ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, মিনিমাম ইনভেস্টমেন্ট আছে 1,000 টাকা, ঠিক আছে। এক্সপেন্স রেশিও 0.017%, এক্সিট লোড 0%, মানে তুমি যে কোনো সময় এক্সিট করতে পারো, তার জন্য কোনো চার্জ কাটবে না, ঠিক আছে। এইটাতে করতে পারো। আরেকটা করতে পারো যেটা সব থেকে বেস্ট, নিফটি বিজে ইনভেস্ট করতে পারো। নিফটি বিজটা কি? নিফটি বিজটাও কিন্তু নিফটিরই একটা অংশ, ঠিক আছে। এও কিন্তু সেই সাপোর্ট জন্যই রয়েছে, দেখতে পাচ্ছ এটা সাপোর্ট জন্য, এই জোনটা, এই জোনটা, ঠিক আছে। তো নিফটি 50-র যে বীজ আছে, মানে নিফটিতে যে 50টা স্টক আছে, সেই 50টা স্টকের কিছু কিছু পার্সেন্টেজ দিয়ে এই নিফটি বীজ গঠিত, ঠিক আছে। 50টা স্টক থেকে কিছু কিছু পার্সেন্টেজ দিয়ে নিফটি বীজটা গঠিত। তো এর দাম এখন কত চলছে? 257 টাকা। মানে এ যদি দেখতে পাচ্ছ নিফটি আজকে কত পার্সেন্ট হয়েছে, 50.56% আপ হয়েছে, এ কিন্তু 0.64% আপ হয়েছে। আবার এটা যদি 1% কখনো নেগেটিভ হয়, এটা দেখবো 1.2% নেগেটিভ। তো এরকম চলে, কিন্তু ম্যাটারটা কি, নিফটিরই একটা অংশ হচ্ছে নিফটি বীজ। তো আমরা যদি নিফটি, ধরো কারোর কাছে কেউ মনে করলো যে না না আজকে মার্কেটের নিচে আছে, আজকে আমি ইনভেস্ট করবো। এবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কী হবে? আজকের মার্কেট ধরো যেখানে ক্লোজিং দিল, তুমি ধরো আজকে শুক্রবার মার্কেট ক্লোজিং দিল, তুমি ভাবলো আজকে ইনভেস্ট করবো, তুমি কিন্তু আজকের ডেটের ন্যাভে পাবে না, ন্যাভ ভ্যালুতে পাবে না, তোমাকে দেবে নেক্সট ডেটের ন্যাভ ভ্যালু। তার থেকে ভালো তোমরা যদি নিফটি 20 কিনে রাখো, এই ধরো 20টা যখন তুমি কিনবে তোমার পোর্টফোলিওতে চলে আসবে, ঠিক আছে। চার্ট দেখতে পাচ্ছ, এই যখন তুমি কিনবে পোর্টফোলিও যখন চলে আসলো, এবার তুমি যখন খুশি বেচে দাও এটা। তুমি 1 পিস কেনো, তোমার 1,000 টাকা আছে, তুমি 4 পিস কেনো। এটাও মিউচুয়াল ফান্ডের মতনই, নিফটি বীজ, ফার্মা বীজ, আইটি বীজ, এগুলো অনেক বীজ আছে। এই আইটি বীজ আছে, ফার্মা বীজ আছে, নিফটি বীজ,
এখন ইনভেস্টেড থাকা নিফটি বিজে অথবা এরকম ইন্ডেক্স ফান্ডে, যেখানে তোমার সরি যেখানে তোমার রিস্কটা অনেক কম। কারণ দেখো নিফটি কারেকশন হলে সব কারেকশন হবে, নিফটিতে মেইন ইন্ডেক্স যখন কারেকশন হচ্ছে মিড ক্যাপ কিন্তু তার থেকে বেশি কারেকশন হচ্ছে। নিফটি 15% পড়েছে, মিড ক্যাপ তুমি হিসেবে দেখবে প্রায় 25%-এর কাছাকাছি ফল করে বসে আছে। আর স্মল ক্যাপের কথা তো আমি ছেড়েই দিলাম। ঠিক আছে, তো ইনভেস্টমেন্টে এখন কেউ যেও না। প্রথম কথা, যতদিন না 23,500 ক্রস করছে নিফটি ততদিন কোনো ইনভেস্টমেন্ট নয়। আর যদি এখন একান্তই করতে ইচ্ছা হচ্ছে যে না দাদা আমি এখন নিচে আছি আমি এখন করব, তাহলে কি করবে? অবশ্যই নিফটি 20 অথবা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টটা করতে পারো। তাতে তোমার পুরো যে মানিটা আছে ওটা সেফ থাকবে। আমার মনে হচ্ছে নিফটি বটম বানিয়ে ফেলেছে, আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে নিফটি বটম বানিয়ে ফেলেছে যেহেতু সাপোর্ট জোনটা রয়েছে। এবার তোমরা কি জানো যে গতকালকের আরবিআইয়ের একটা নিউজ এসেছিল, যেখানে আরবিআই বলেছে 60,000 কোটি টাকা, 60K ক্রোর, ঠিক আছে, 60,000 কোটি টাকা মার্কেটে কিন্তু আরবিআই মানে ইনপুট করতে চলেছে ডিউ টু লিকুইডিটি। ডলার থেকে সোয়াপিং করে 60,000 কোটি টাকা আরবিআই আমাদের স্টক মার্কেটে আনতে চলেছে। তার জন্যই আজকে দেখবে তোমরা যদি আজকে এফআইআই ডিআই ডেটা দেখো, আমি দেখাচ্ছি, দেখো এফআইআই ডিআই ডেটা যদি আজকে দেখো, দেখবে ডিআইআই এরা সব থেকে বেশি আজকে কিনেছে। কেন কিনেছে? ওই যে টাকাটা ইনপুট হয়েছে তার থেকেই ডিআইআই এরা আজকে কিনেছে। আজকে কিন্তু এফআইআইকে বিট করেছে ডিআইআই। ঠিক আছে, আমি দেখাই তোমাদেরকে, এখান থেকেই পেয়ে যাবো। দেখো এফআইডিআই ডাটা দেখতে পাচ্ছ, দেখো কোথায় গেল, এই যে ক্লায়েন্ট মানে হচ্ছে ডিআইআই, ঠিক আছে, এফআইআই ডিআইআই। আচ্ছা দাঁড়াও, এফআই ডিআইআই ডেটা এখানে এমন করে দিই আমি, এই যে দেখো এটা দেখাচ্ছে না ক্যাশ মার্কেটে, দেখো ঠিক আছে, এখানে দেখো দেখতে পারবে এই যে এফআইআই, এটা ডিআইআই। দেখো এফআইআই সেল করেছে 4,900 কোটি টাকার, আর ডিআইআই বাই করেছে 6,800 কোটি টাকার আজকের ডেটে। ঠিক আছে, তারপর ডিআইআই বুলিশ হচ্ছে মার্কেটে, এফআইআই বেচছে, ডিআইআই কিনছে। হ্যাঁ, আমার ডিআইআই এর কাছে এত টাকা কোথা থেকে এলো? এতদিন তোরা করেনি। এর আগের দিনকে দেখো, এক মিনিট সরি, এই দিনটা দেখো, ডিআইআই বুলিশ ছিল। তার আগের দিন দেখো ডিআই কিন্তু ক্রমাগত কিনে যাচ্ছে, কিন্তু এফআইআইকে বিট করতে পারছে না। দুদিন ধরে বিট করছে ঠিকই, কিন্তু এর আগে কিন্তু বিট করতে পারছিল না। 27শে জানুয়ারি মানে গতকালকেও ডিআইআই কিনেছে বেশি, এফআইআই কম সেল করেছে। আজকেও কিন্তু এফআইআই সেলিং কমেছে, ডিআইআইয়ের ইয়েটা আরও বেড়ে গেছে। তো ডিআইআই মার্কেট টাকা কোথা থেকে দিচ্ছে? আরবিআই যেটা করেছে সেটার জন্যই কিন্তু এই টাকাগুলো আসছে, এলআইসির মাধ্যমে, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন, ফান্ড হাউসের মাধ্যমে, যেগুলো আমাদের দেশীয় ইনস্টিটিউট। ঠিক আছে, তো এইটা হলো আজকের ভিডিও ছিল। মোটামুটি একটা আইডিয়া দিলাম তোমাদেরকে যে আগামী দিনে মার্কেটের পজিশন কী হতে চলেছে। দেখো এই বলতে পারো দাদা এই ফলটা কেন হলো, এই আজকে যে ফলটা হয়েছিল 15 মিনিটের চার্টে, এটা সম্পূর্ণ ম্যানিপুলেশন করা হয়েছে। তুমি এখন দেখো গিফট নিফটি, দেখো এই যে ফলটা হয়েছিল, গিফট নিফটি কিন্তু আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা করছে। ঠিক আছে, কালকে দেখবে সকালবেলা নিফটি ওই ফ্ল্যাট ওপেন হবে, তারপরে দেখবে আবার উপরের দিকে যেতে শুরু করেছে। ঠিক আছে, তো এখন কিন্তু একটু বুলিশ থেকো, মানে 23,400-500 পর্যন্ত। তারপরে যা ইনভেস্টমেন্ট হবে তারপরে। আজকে একটা দিন দেখা গেছে যে নিফটি একটুখানি বাউন্স ব্যাক করেছে, কালকের দিনটা দেখে নাও যে নিফটি কী চাইছে। ওর যদি ওঠার থাকে, দেখো সিম্পল একটা লজিক বোঝো, ওইখানে রিটেস্ট করেছে, আজকে গ্যাপ আপ ওপেন হয়ে গ্যাপ আপটা কিন্তু সাস্টেন করে ওপরেই ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, গতকালকের ক্লোজিংয়ের ওপরেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এটা কিন্তু একটা বুলিশ মুভ। ঠিক আছে, আগের দিনের ক্লোজিংয়ের ওপরে যদি তোমার কোনো ইন্ডেক্সে ক্লোজিং হচ্ছে, তার মানে এটা কিন্তু একটা বুলিশ মুভ রয়েছে। প্লাস ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আজকে ভালো পরিমাণ বাইং এসছে। দেখো ব্যাঙ্ক নিফটির চার্টটাও দেখো। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু আগের দিনে যে লো বানিয়েছিল, দেখো দেখতে পাচ্ছ কতটা গ্যাপ আপ করে উঠেছে, তারপরে গ্যাপ আপটা কিন্তু সাস্টেইন করেছে। দিস ইজ দ্য মেইন ফান্ডা, সাস্টেইন করেছে। যদি সাস্টেইন না করতো তখন আমরা বুলিশনেস থেকে বেয়ারিশনেসে আসতে পারতাম, কিন্তু যেহেতু সাস্টেইন করে গেছে, এবং নিফটিতেও সেম জিনিসটা আমরা দেখতে পেয়েছি। ব্যাঙ্ক নিফটি কিন্তু টানছে নিফটিকে। তো আমরা যতদিন না 23,400 ক্রস করছে ততদিন সাবধান থাকবো। 400 মানে 500, ধরো 450-500, এই জোনটা যতদিন না ক্রস করছে ততদিন আমরা সাবধান থাকবো। আজকের যে বাইংটা হয়েছে তাতে আমরা বিশ্বাস করব না, বৃহস্পতিবারও আমরা বিশ্বাস করব না। কারণটা কি? বৃহস্পতিবারে আমাদের এক্সপায়ারি আছে, এটা মানতে হবে। এটা কিন্তু জানতে হবে যে মান্থলি এক্সপায়ারি মানে 30 তারিখে বৃহস্পতিবারে ব্যাঙ্ক নিফটিরও এক্সপায়ারি হবে, নিফটিরও এক্সপায়ারি হবে। তো ওই দিনকে কিন্তু মারাত্মক লেভেলের ভোলাটাইল থাকতে চলেছে মার্কেট।
ঠিক আছে, দেখবে 10 মিনিটে মার্কেট উঠেছে, পরে 10 মিনিটে দেখবে সেই পুরো গেইনটা নষ্ট করে দিয়েছে। তো এরকম ভোলাটিলিটি কিন্তু থাকতে পারে, তো সাবধানে ট্রেড করো। আজকে মঙ্গলবার, কালকের দিনটা দেখে নাও মার্কেট কী করছে। বৃহস্পতিবার একদমই কেউ ট্রেড করতে যাবে না, ইনভেস্টমেন্টেও কেউ যাবে না। যা ইনভেস্ট করার, যা করার শুক্রবার থেকে করবে, তার আগে কেউ করবে না, ঠিক আছে? শুক্রবার থেকে করবে, শুক্রবারে 31 তারিখ। 31 তারিখে যদি কেউ নাও করতে চাও, তাহলে যেহেতু 1 তারিখে আমাদের বাজেট পেশ আছে, শনিবার ফেব্রুয়ারির 1 তারিখ, ঠিক আছে, বাজেট পেশ আছে। 3 তারিখে মার্কেট খুলবে, এইখানে কিন্তু অনেক খেলা চলবে। এই 1 তারিখ, 2 তারিখ, 1 তারিখে বাজেট পেশের পরে কিন্তু অনেক খেলা চলবে। তোমরা জানো একটা জিনিস, মনে করে দেখো, বহুদিন হয়ে গেছে শনিবার বাজেট কিন্তু মার্কেট বন্ধ থাকা আওয়ার্সে বাজেট পেশ হয় না, কিন্তু এবছর কিন্তু হতে চলেছে সেটা অনেক বছর পরে, ঠিক আছে? আগের মনে আছে 4ই জুন বাজেট পেশ হয়েছিল, এই যে ভোলাটিলিটা হয়েছিল। একটা দিক থেকে কী হবে না, বাজেট পেশের ব্যাপারটা যেটা হবে, আর একটা কথা যে কেউ কিন্তু পজিশন নিয়ে যাবে না 31 তারিখে, কোনোভাবে কেউ পজিশন ক্যারি করে যাবে না ফ্রাইডেতে, কোনো পজিশন ক্যারি করবে না, সেটা কমোডিটি হোক, ইকুইটি হোক, এফএনও হোক, কেউ কোনো পজিশন ক্যারি করে যাবে না 31 তারিখে। যা পজিশন নেওয়ার 3 তারিখ মন্ডেতে মার্কেট খুলবে, 1 ঘন্টা দেখবে মার্কেটকে, তারপরে ডিসাইড করবে, তার আগে কিন্তু করবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইখানেই থাকছে, এই পর্যন্তই থাকছে। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে কোনো ধরনের এই ধরনের নলেজ সম্বন্ধে আরও যদি জানতে চাও, কমেন্ট করে জানিও। তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে, আমি কমেন্টগুলো পড়ি, প্রত্যেকের কমেন্টই পড়ি, এগুলোতে যা আছে ভিডিওগুলো দেখে নেবে তোমরা, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই থাকলো। ভালো থেকো তোমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।